এইটা যে বেশি সাউন্ড হয়ে যায়। আমি গতদিন তোমাদের সামনে পিত্ত পাথরি গলস্টোন নিয়ে আলোচনা করেছিলাম। এই রোগটা কেন হয়, কিভাবে হয়, কোথায় হয়, এর হোমিও দার্শনিক যুক্তি কি, বা আমি প্যাথোলজি বা ফিজিওলজি হিসাবে বিস্তৃত আলোচনা করিনি, কিন্তু হোমিও দর্শন যুক্তি অনুসারে বেশ কিছু আলোচনা তোমাদের সামনে করেছিলাম। তো এইবার এই রোগটার ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট সম্পর্কে আমি কিছু বলবো। এই ট্রিটমেন্ট সম্পর্কে যদি আমি তোমাদের বলতে যাই, তাহলে এর দুটো চ্যাপ্টার ভাগ করে নেব। একটা হচ্ছে যন্ত্রণাযুক্ত অবস্থায় কোন কোন মেডিসিনগুলি লাগে বেশিরভাগ ক্ষেত্রে, আর এই রোগটা হলে ধাতুগত ট্রিটমেন্ট করতে আমাদের আর কি কি মেডিসিন, কোন কোন মেডিসিনগুলি আমাদের প্রয়োজন হয়, এগুলি আমি নিয়ে তোমাদের বলবো। তাহলে আগে শর্ট অ্যাক্টিভ মেডিসিন এবং যে মেডিসিনগুলি খুব যন্ত্রণা ক্ষেত্রে, প্রাইমারি ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, সেই মেডিসিনগুলি নিয়ে আলোচনা করব। তাহলে আমি আর একবার তোমাদের এই পজিশনটা বুঝিয়ে দিই। অর্থাৎ এই ডিওডিনামে এই পিত্তরসটা, পিত্তথলির এই গলব্লাডার থেকে, পিত্তথলির থেকে যে পিত্তরসটা এখান থেকে এসে আমাদের ঢুকছে দ্বাদশ অঙ্গুলি অন্ত্র, অর্থাৎ কোথায়, ডিওডিনামে। আর এখানে আরেকটা রস ঢোকে, সেটা যেটা প্যানক্রিয়াটিক জুস, অগ্নিরস। এই দুটো একত্রিত মিলিত হয়, এই একটা, এই দুটো একত্রিত মিলিত হয়ে ঢুকে পড়ছে আমাদের ডিওডিনামে। দুটো একসাথে এখানে মিশে গিয়ে ঢুকে যাচ্ছে। যাক, তাহলে আমাদের পাথর সাধারণত এখানে হয়, গল ব্লাডারে, এবং এটা যখন আস্তে 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 একটু বড় হয় এবং বেরিয়ে আসার জন্য যখন চেষ্টা করে, তখন এখানে গিয়ে আটকে যায় এবং তখন যন্ত্রণাটা হয়। খেয়াল রাখবা। তাহলে এই মতো অবস্থায় যে ওষুধগুলি আমাদের প্রয়োজন হয়, সেই ওষুধগুলি নিয়ে আমাদের এবার আলোচনা থাকবে। তাহলে দেখা যাচ্ছে আমি প্রথমে অ্যাকোনাইটটা ধরেই নিতে পারি। দেখা গেল পূর্বের থেকে তেমন কোনো অনুভূতি নেই, আমরা রুগীদের দিকে তেমন কোনো দৃষ্টি নিক্ষেপ এই পর্যন্ত করিনি, বা সে যে রুগী আছে এমন আমরা কখনো ভাবিনি। হঠাৎ তার যন্ত্রণা, তাই যন্ত্রণাটা হয় কোথায়, এই রিজিয়ানটা কোথায়, এই যে রিজিয়ানটা, এই রিজিয়ানটা কোথায়, এই রিজিয়ানটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াম, এই এখানে যন্ত্রণা হবে। এই যে বুকের পালরার নিচে ভেতরের দিকে এখানে যন্ত্রণা হবে, স্থানটা এখানে। রাইট হাইপোকন্ড্রিয়াম রিজিয়ানে যদি এরকম যন্ত্রণা হয়, তাহলে যদি আমাদের অ্যাকোনাইট ব্যবহার করতে হয়, তাহলে অ্যাকোনাইটের যন্ত্রণা, শোনো, তো অ্যাকোনাইট যে আমাদের গল ব্লাডারে লাগবে এটা কিন্তু হইব না। যে কোনো জায়গার যন্ত্রণা, কষ্ট বা রোগীর লক্ষণ অনুসারে ব্যবহার করলে রোগী রেজাল্ট পাবে। তাহলে আমাদের অ্যাকোনাইটের লক্ষণটা এখানে প্রকাশ পাচ্ছে কিনা, অর্থাৎ যন্ত্রণা, তখন যন্ত্রণা যখন অ্যাকোনাইটের যন্ত্রণা হবে, তখন কি পাবো,
হঠাৎ আক্রমণ হবে এবং হঠাৎ প্রচন্ড আকার বেড়ে যাবে। তার সাথে অস্থিরতা, ছটফটানি, মৃত্যু ভয়। অনেকক্ষণ বা অনেক অনেক করে জলপান করে রোগীর মধ্যে একটা মেন্টালি ফেয়ার আর অস্থিরতা, রেস্টলেসনেস আর একটা মেন্টালি ফেয়ার অর্থাৎ মৃত্যু ভয়। যদি এইরকম অবস্থা হয়, যদি এই লক্ষণটা থাকে, হঠাৎ আক্রমণ হয় আর এই লক্ষণটা যদি থাকে, তাহলে আমরা অ্যাকোনাইট দিতে পারি। অ্যাকোনাইট দিলে কিন্তু এই অবস্থাটা রিমুভ হয়ে যাবে, আরাম পাবে। কিন্তু আমরা যদি আরো ভালো করে তন্ন অনুসন্ধান করার পরে, অর্থাৎ রোগীটার যন্ত্রণা কমে যাওয়ার পরে যদি আমরা অনুসন্ধান করি বা পরবর্তীতে যদি আমরা এটাকে জানার জন্য ইউএসজি করি, আল্ট্রাসোনোগ্রাফি করি, তাহলে আমরা কিন্তু অনেক সময় গল ব্লাডারে পাথর পাবো। যদি আমরা গল ব্লাডারে পাথর পাই, তাহলে কিন্তু অ্যাকোনাইট দ্বারা ওই রোগীটাকে কিন্তু তার ধাতুগত পরিবর্তন করা সম্ভব হবে না। কথাগুলি খেয়াল করবা। এবার আমাদের রোগীদের মধ্যে একটা বড় ব্যাপার আছে, উপশম হলে তারা আরোগ্যটাই মনে করে। আমি একটু আগে তোমাদের সঙ্গে যে রোগীটা দেখলাম প্যানক্রিয়াটাইটিস, তাহলে সে কি বললো, অ্যালোপ্যাথিতে ওষুধ খেলে আমি ভালো থাকি। অর্থাৎ এই যে খেলে ভালো থাকে, এটাকে তারা বড় চিকিৎসা বলে মনে করে। কিন্তু এই জাতীয় চিকিৎসায় রোগ কিন্তু কখনোই আরোগ্য হয় না। তাই আমাকে দরকার পার্মানেন্টলি কিওর, স্থায়ীভাবে রোগ দূরীভূত করা, যেটা 2 নম্বর অর্গানন সূত্রে ভালো করে লিপিবদ্ধ করা আছে বা তোমাদের পড়িয়েছি। এইবার অ্যাকোনাইটের পরে আমরা ব্রেগনা রোগীও কিন্তু এমন পেতে পারি। একটু রক্ত প্রদান ধাতু, স্নায়ু প্রদান ধাতু, একটু সেই রকম গোলগাল চেহারা, তাদের রক্ত প্রবাহ সাধারণত উর্ধ্বদিকে বয়, এরকম মানুষও আমরা অনেক সময় পেতে পারি। যদিও চেহারার উপরে কিন্তু ওষুধ সর্বদাই বা সবসময় নির্ধারণ করে না। কারণ তোমরা যদি অনেকদিন ধরে প্র্যাকটিস করো, জেমস টেলর কেন্টের মেটা আমেরিকা যদি তোমরা ফলো করো, বা নিজে যদি অনেকদিন ধরে যখন প্র্যাকটিস করবা বা যারা করছো তারা পরিষ্কার বুঝতে পারছো, লক্ষণ সব থেকে গুরুত্বপূর্ণ, চেহারা নাও থাকতে পারে। কেন বলছেন যতগুলি মোটা রুগী ক্যালকুলেটার পাওয়া যায়, ততগুলি শরীর রুগী পাওয়া যায়। চেহারাটা হচ্ছে একটা সাইন, একটা চিহ্ন মাত্র। আত্ম অনুভূত হ্রাস বৃদ্ধিযুক্ত কষ্টগুলি লক্ষণ। ব্লেডনার যদি এরকম যন্ত্রণা হয়, তাহলে আমরা কি পাই, যন্ত্রণাটা ওই রকম হঠাৎ হবে। কিন্তু ব্লেডনার যন্ত্রণার যে নেচার, সেই নেচারটা কি, হঠাৎ আসবে, বেশ খানিকক্ষণ যন্ত্রণা হবে, তারপর আবার আস্তে আস্তে কমে যাবে, একদম ক্লিন হয়ে গেল, আবার খানিকক্ষণ বাদে আবার আসলো। আমি তোমাদের ব্লেডনা পড়ানোর সময় বলেছি, ব্লেডনাটা কিন্তু ভূমিকম্পের মতন, এই একটা ঝাঁকুনি দিয়ে গেল, আবার দেখা গেল হয়তো খানিক পরে আর আফটার শক, আবার একটা ঝাঁকুনি দিল, আবার কিছুক্ষণ পরে আবার আফটার শক, আবার একটা ঝাঁকুনি দিল। ব্লেডনাকে আমরা খানিকটা ভূমিকম্পের সাথে তুলনা করি। ঠিক এমন ধরনের যন্ত্রণার সাথে যদি চোখ মুখ লাল থাকে বা এই রকম যন্ত্রণা যদি নেচার থাকে, জ্বালাকর যন্ত্রণা, প্রচন্ড প্রদাহ তো এখানে পাওয়া যাবে না, আর অ্যাবডোমেনের মধ্যে প্রদাহ হলে বাইরে থেকে অনুভব করা খুব কষ্টকর, উত্তাপ, আরক্তিমতা, এগুলি কিন্তু খুব কষ্টকর। তবে যন্ত্রণার সাথে একটা জ্বালা, আভ্যন্তরীণ একটা অনুভূতি হয়, তবে সেটাও বড় কথা নয়। বড় কথা হচ্ছে হঠাৎ ব্যথা আসা এবং হঠাৎ যাওয়া। তাই অ্যাকোনাইট হলো, আমাদের ব্লেডনা হলো। আমরা ব্রাইনিয়াকে কিন্তু পাই। ব্রাইনিয়া কিন্তু বহুমুখী মেডিসিন। ব্রাইনিয়া পিত্ত ধাতু সংযুক্ত একটা মেডিসিন। ব্রাইনিয়া রোগীরা, অর্থাৎ যে রোগীরা সাধারণত পিত্তের গোলযোগ অর্থাৎ লিভারের গোলযোগে দীর্ঘদিন ধরে ভোগে, তাদের কিন্তু অনেক সময় এইরকম পাথর জন্মাবার প্রবণতা লক্ষ্য করা যায়। যদিও ব্রাইনিয়া ধাতুগতভাবে তাকে আরোগ্য করতে পারবে কিনা সে অভিজ্ঞতা আমার নেই, তবে
আমি আমার গুরুজনদের কাছ থেকে বা আমি বই পড়ে যেটা দেখেছি, ধাতুগত পরিবর্তন ব্রাইনিয়ায় খুব কম আনতে পারে না, আমি অস্বীকার করছি না, বলছি না, তবে প্রায় কম। যাক, যদি ব্রাইনিয়াতে যদি যন্ত্রণা হয় তাহলে ব্রাইনিয়ার নেচারটা কিন্তু থাকবে। সে বেশ কিছুদিন ধরে বা অনেকদিন ধরে পিত্ত সংক্রান্ত রোগে ভুগবে, মুখের আশ্বাস পিত্ত হবে, জিহ্বার উপরে সাদা হালকা ময়লা থাকবে, জিহ্বাটা শুষ্ক থাকবে, একটু ঠান্ডা জলের পিপাসা থাকবে, আর যন্ত্রণা অবস্থায় সে কোনরূপ নড়াচড়া করলে, এমনকি কাশি দিলে, নিঃশ্বাস দিলে তার আক্রান্ত স্থানে একটা যন্ত্রণা অনুভব করবে, এবং চুপচাপ হয়ে যদি ব্যথাযুক্ত পাশে চেপে চুপচাপ শুয়ে থাকে তাহলে কিন্তু সে একটু আরাম বোধ করবে। এমন ধরনের যদি অবস্থা হয়, আমরা হয়তো ভুলই করলাম, হয়তো তার গলস্টোন কিনা আমার তো জানা নেই, তো সেটা লিভারের ব্যথা হতে পারে, তার ফুসফুসের এরকম নিম্ন অংশে কোনো ব্যথা হতে পারে, তার অ্যাসেন্ডিং কোলনে কোনো ব্যথা হতে পারে। তো সেখানে যদি এরকম এই লক্ষণ যদি থাকে যে যন্ত্রণা, ব্যথা, নড়াচড়ায় বৃদ্ধি হয়, চুপচাপ থাকলে উপশম পায়, পিত্ত ধাতু যদি কনস্টিপেশন ধাতু, মলটা শুকনো ঘুটের মতন, তার মধ্যে পিত্তের অংশ কম থাকে, মেটে মেটে পায়খানা হয়, বা পায়খানার সাথে আম প্রায় থাকে না, যদি আম থাকে তাহলে মলের শেষে বা মলের প্রথমে খানিকটা আম নির্গমন হয়। তাহলে এমন যদি হয় তাহলে আমরা ডায়রিয়া অ্যাপ্লাই করতে পারি। এইবার আমরা পরবর্তীতে আর একটা মেডিসিনে চলে যেতে পারি, যার নাম হচ্ছে বারবেরিস ভলগারিস। আমাদের মধ্যে অনেক ডাক্তাররা আছেন যারা ওই পিত্ত পাথরি বা মূত্র পাথরি হলেই আগে মোটামুটি বারবেরিস ভলগারিস তো খাওয়াবে, অন্তত 2-4 পাউন্ড খাওয়ানো হয়ে যাওয়ার পরে, হয়তো 2-1 আউন্স খাওয়ানো হয়ে যাওয়ার পরে তারপরে চিন্তা করবে আমার রুগীটা তো কমছে না, তাহলে দেখি অন্য মেডিসিন দেওয়া যায় কিনা। তারা ঠিক ট্রিট দ্য ডিজিজ এই থিওরি ফলো করে, এটা কিন্তু হোমিওপ্যাথি কথা নয়। তখন বারবেরিস ভলগারিস বাতের ট্রিটমেন্ট আছে, তার ইউরিনারি ট্র্যাক্টে কোনো জায়গায় পাথর জন্মালে সেখানে আমাদের ব্যবহার আছে, বা আমাদের অন্যান্য নার্ভের বা স্থানিক কোনো যন্ত্রণা হলে সেখানেও আমাদের বারবেরিস ব্যবহার হতে পারে, গলস্টোন হলে ব্যবহার হতে পারে, কিডনি স্টোন হলে ব্যবহার হতে পারে, বগনদ্বারে ব্যবহার হতে পারে। তো বারবেরিসের যে চিত্রটা, সেই চিত্রটা কি? ব্যথা সেই গলব্লাডারে হয়তো হচ্ছে, হওয়ার পরে কেন্দ্র থেকে পরিধির দিকে, অর্থাৎ চারিদিকে বা কোনো 2-3 দিকে ছড়িয়ে পড়ছে, একটা নির্দিষ্ট জায়গায় ব্যথা হবে, নির্দিষ্ট জায়গায় ব্যথা হওয়ার পরে সেই ব্যথাটা কেন্দ্রের থেকে পরিধিকে দূরবর্তী স্থানে ব্যথাটা ছড়িয়ে পড়ে। এইটা হচ্ছে কিন্তু বারবেরিস ভলগারিসের সব থেকে একটা বড় লক্ষণ। এর সাথে সাথে অনেক সময় কিডনি আক্রমণ থাকলে অনেক রোগীর ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে কিডনির মধ্যে একটা বাবুল সেন্সেশন হয়, কিডনি যেখানে আমাদের থাকে। তাহলে পেলে তো ভালো, না পেলে আরো ভালো। এইরকম ধরনের যন্ত্রণা যদি নেচার আমরা পাই, রোগীর অনুভূতিটা যদি এমন হয়, তাহলে আমরা কিন্তু বারবেরিস ভলগারিস ব্যবহার করতে পারি। এবার বারবেরিস ভলগারিস ব্যবহার করলে যে ধাতুগতভাবে ট্রিটমেন্ট হবে না এটা বলা কিন্তু খুব কষ্টকর হতে পারে। তার কারণ যদি একটা বারবেরিস ভলগারিস যদি একটা ভগন্দর অর্থাৎ ফিস্টুলা যদি সম্পূর্ণভাবে কিওর করতে পারে, একটা বাতের রোগীকে যদি প্রায় কিওর করতে পারে, তাহলে সে লিভারকে সুস্থ করতে পারবে না কেন? পারবে। দেখ, আমাদের ওই পরে পারবে কি পারবে না এটা পরের চিন্তা। আমাদের লক্ষণ অনুসারে বারবেরিসের রোগী যদি হয়, আমরা বারবেরিস দিলে উপকার পাবো। তোমরা হয়তো এই অবস্থায় চিন্তা করতে পারো, স্যার কত দেবো, মাদার খাওয়াবো, অনেক খাওয়াবো?
না, আমাদের বারবার করে বলা হচ্ছে যেমন ডায়নামাইট ডিজিজ, প্রাণশক্তি আক্রান্ত হয়ে যে রোগগুলি আমাদের প্রকাশ পায়, সেই রোগ শক্তির থেকে আরেকটু শক্তি বেশি হবে ওষুধ শক্তি। মাদার টিনচার ওষুধে কিন্তু ডায়নামাইট পাওয়ারটা কম। যখন এক্স ফর্মুলায় একটু উন্নতি হওয়া যায় আরেকটু পাওয়ার বাড়ে। যখন শততমিক পদ্ধতিতে ওষুধের পাওয়ারটা আরো বাড়ানো হয় 6, 30, 200, তখন আরো ক্রমান্বয়ে ওষুধের শক্তিটা বৃদ্ধি ঘটে। তাহলে আমরা এখানে অন্তত 6, 30, 200-র মধ্যে স্টার্টিং করতে পারি। যাক, বারবারিস ভালগারিস নিয়ে আমি সার সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। আমরা চায়নার ক্ষেত্রে কিন্তু এই বারবারিসে এই বস্ত্রের একটা ব্যবহার পেতে পারি। চায়নায় কি, আমি তোমাদের চায়না পড়াশোনার সময় বলেছিলাম যে চায়নার রোগগুলি সাধারণত ভাইটাল ফ্লুইড লস হওয়ার পরের থেকেই আক্রান্ত হয়। ম্যালেরিয়া প্রকৃত অঞ্চলে বা ম্যালেরিয়ার পরবর্তীতে বা প্রচন্ড রক্তস্রাবের পরে বা ভাইটাল ফ্লুইড লস হওয়ার পরে, দীর্ঘদিন ধরে উদরময় হওয়ার পরে, রক্তদান করার পরে, একটা মায়ের দুটো সন্তান প্রচন্ড ভাবে স্তন্যদুগ্ধ দান করার ফলে, প্রচন্ড রক্তস্রাব হওয়ার ফলে তার শরীরটা পুনরুদ্ধার হয় না। এই মতো অবস্থা অনেক সময় চায়নার লক্ষণ আসে, যদি আমরা এমন ইতিহাস পাই। আর যন্ত্রণার নেচারটা কিন্তু চায়নার যদি যন্ত্রণা হয় তাহলে দেখা যায় নির্দিষ্ট একটা সময় তার যন্ত্রণাটা স্টার্ট করে এবং পর্যায়ক্রমে পর্যায়শীলতা থাকে। এই টাইমটায় এই রোগগুলি বাড়ে। এইরকম যদি একটা অবস্থা থাকে, তার মধ্যে হজম যন্ত্রের দুর্বলতা যদি থাকে, পূর্বের ইতিহাসটা যদি থাকে এবং মধ্যরাত্রে 8-12টার সময় তার পেটে এরকম ব্যথা হয়, এমন যদি থাকে, খাদ্য খাবার হজম হয় না, যন্ত্রণা হালকা চাপ দিলে বেড়ে যায়, প্রচন্ড চাপ দিলে যন্ত্রণায় উপশম হয়, আমরা যদি এমন অবস্থা দেখতে পাই তাহলে আমরা কিন্তু চায়নার কথাও ভাবতে পারি বা চায়না দিতে পারি। এছাড়া আমাদের মেডিসিনের মধ্যে আর ডায়াসকোরিয়া বলে একটা মেডিসিন আছে, ডায়াসকোরিয়া। তো ডায়াসকোরিয়াতেও আমাদের কিন্তু এই পিত্তশুল ট্রিটমেন্টের একটা অবস্থা থাকে। কি হয়, খারাপ হয়ে দাঁড়ালে আর হালকা চলাফেরায় বা অনেক সময় পশ্চাৎ দিকে বক্র হলে এই যন্ত্রণাটা উপশম হয়। সামনের দিকে ঝুঁকলে, স্থির থাকলে যন্ত্রণা কম। ডায়াসকোরিয়াতেও এইরকম শুল বেদনার ইতিহাস আমরা পাই। তাই আমরা কি বললাম, অ্যাকোনাইট বললাম, ব্রেন্ডা বললাম, ব্রাইনিয়া বললাম, বারবারিস ভালগারিস বললাম, ডায়াসকোরিয়া বললাম, চায়না বললাম। আমরা নাক ঝুঁকার মধ্যে কিন্তু সুন্দর করে জেমস ক্লার্ক বলছে যে রোগগুলি না আমাদের মূত্র পাথরি বা পিত্ত পাথরিতে অনেক সময় নাচের সিমটমস পাওয়া যায়। কি হয়, যন্ত্রণা যেখানেই শুরু হোক না কেন সেখান থেকে আমাদের বৃহযন্ত্রের দিকে যেন যন্ত্রণাটা ধাবিত হয়, হওয়ার ফলে একটা মলবেগ সৃষ্টি হয়। ইনএফেকচুয়ালি স্টুল অ্যান্ড ইউরিন, ব্যর্থ মল এবং মূত্র নির্গমনের প্রয়াস। এটা কিন্তু মায়েদের ডেলিভারির সময় এই লক্ষণটা যদি থাকে আমরা নাক ঝুঁকা দিতে পারি। তাহলে এই লক্ষণ যদি আমরা নাক ঝুঁকাতে পাই তাহলে নাক ঝুঁকা ব্যবহার করলে কিন্তু আমাদের এই যন্ত্রণাটা কমে যায়। কিন্তু বলছেন যে ওষুধ এমন যন্ত্রণাটা উপশম করতে পারবে সেই ওষুধটা বা তার সমবর্তী ওষুধ রোগীর ধাতুগত অবস্থার সাথে সিমিলার করে যদি ব্যবহার করা যায় তাহলে রোগী সম্পূর্ণ আরোগ্য হবে। অর্থাৎ সুস্থ মূত্র যদি নির্গমন হয়, মূত্র পাথরিগুলি আস্তে 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 ক্ষয় হতে থাকবে না, আর পরবর্তীতে মূত্র পাথরির সৃষ্টি হবে না। আবার পিত্ত পাথরিতেও যদি সুস্থ পিত্ত নির্গমন হয় তাহলে পিত্ত পাথরিগুলি আস্তে আস্তে গলতে ক্ষয় হয়ে যাবে
এবং এখান দিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়বে, বেরিয়ে আমাদের ডিওডিনামে চলে আসবে। আর এখান থেকে মলের সাহায্যে আমাদের স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন বেরিয়ে যাবে, আমরা নিজেরাই জানতে পারবো না। তাহলে জিনিসটা তোমাদের বোঝা গেল যে চায়না নাকঝুরিকার রুগী হলে কি হবে একটু আলতু বলে দিই। যারা সাধারণত অনিয়মে জীবনযাপন করে, একটু শীতকাতর, সদা সর্বদা কর্মব্যস্ত থাকে, এমনকি ডাক্তারখানায় এসে পাশে একটা রুগী দেখে, ডাক্তার দেরি হবে, তাহলে আমি এখন আসি, আমি পরে আসবো। ঠিক এইরকম সদা সর্বদা সে কর্মব্যস্ত, আর নানান ধরনের নিজের কাজ নিয়ে সে সর্বদাই একটা মানসিক চিন্তায় থাকে। হঠাৎ করে রেগে যায়, বলছে তার চলার পথে যদি একটা কিছু পড়ে থাকে তাকে পা দিয়ে শট করে লাথি মেরে সরিয়ে দিয়ে চলে যাবে। যদি জামা প্যান্ট খোলার সময় তাকে কেউ কিছু কথা বলে, বিরক্তি বোধ করে জামা প্যান্টের বোতাম না খুলে ছিঁড়ে ফেলে দেবে। হঠাৎ মেজাজ গরম। খেতে বসার পরে তাকে যদি এরকম কিছু বলা যায় যে তুমি দেরি করে আসছে, দেখা গেল হয়তো ভাতের থাল কান করে ফেলে দিল। এইরকম ধরনের মেজাজ স্বামী হয়ে স্ত্রীর গলা টিপে ধরতে পারে, স্ত্রী হয়ে স্বামীর গলা টিপে ধরতে পারে। আমার এক রিলেটিভকে দেখেছিলাম, তার 7 মাসের শিশু সন্তানকে নিয়ে নদীতে ফেলে দিয়েছিল, অর্থাৎ মরে গেছিল। মা শুধু বলেছিল খোদা কাজকর্ম কর, তাহলে ছেলের যা দুধের দরকার সেটাও তো তোর কিনতে হয়। এই হচ্ছে মায়ের অপরাধ। যাই হোক, এরা নার্সের পেশেন্ট। তা এইভাবে আমি যে ওষুধগুলি বললাম, এই ওষুধগুলি প্রাথমিকভাবে আমাদের কিন্তু ব্যবহার দরকার। এর পরবর্তীতে যে মেডিসিনগুলি বলবো, একটু ধাতুগত মেডিসিন বলবো। তাহলে প্রাইমারিটা এই পর্যন্ত শেষ করলাম।